বসুন্ধরা গ্রুপ সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থেকেও দশকের পর দশক ধরে বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী ছিল। বসুন্ধরা যে গ্রুপটা ইজ লাইক দ্যাট বাংলাদেশ স্টেটের ভিতরে আরেকটা স্টেট। একটি বামন্ত একটি দেশ পরিচালনা করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? আপনি হয়তো বলবেন জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের প্রয়োজন, যেখানে একজন প্রধানমন্ত্রী থাকবেন, একটি মন্ত্রিসভা থাকবে এবং কিছু এমপি থাকবেন। কিন্তু বন্ধুরা, পর্দার পিছনে আসল সত্যি কি তাই? নাকি তার পিছনে এমন কিছু রহস্য রয়েছে, তার পিছনে এমন কিছু মানুষ রয়েছে, এমন কিছু কর্পোরেট গ্রুপ রয়েছে যাদের ইশারা ছাড়া বাংলাদেশ সরকার, বাংলাদেশের মিডিয়া, এমনকি অর্থনীতি এক ইঞ্চিও নড়তে পারবে? ইংরেজিতে একটি শব্দ রয়েছে, এই স্টেট উইথিন এ স্টেট। হ্যাঁ বন্ধুরা, এই শব্দটি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম কর্পোরেট জায়ান্ট বসুন্ধরা গ্রুপের ক্ষেত্রে। আবাসন ব্যবসা থেকে শুরু করে কাগজ, সিমেন্ট, এলপিজি গ্যাস, শিপিং, এমনকি দেশের সবচেয়ে বড় বড় মিডিয়া হাউস, সবকিছু এই একটি পরিবারের নিয়ন্ত্রণে। আর এই সাম্রাজ্যের যিনি মূল চালিকা শক্তি, তিনি হচ্ছেন আহমেদ আকবর সুবহান, যিনি শাহ আলম নামে পরিচিত। আজকের ভিডিওতে আমরা কোনো ধরনের পলিটিক্যালি বায়াস ছাড়াই সম্পূর্ণ সাইন্টিফিক এবং আইনি ডেটার মাধ্যমে, আইনি ডেটার সাহায্যে বোঝানোর চেষ্টা করব দেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় বড় বিজনেসম্যানদের ভূমিকা আসলে ঠিক কতটুকু। আর যখন এই কর্পোরেট শক্তি আইনের ঊর্ধ্বে চলে যায়, তখন দেশের ব্যাংকিং খাত, ব্যাংকিং ব্যবস্থা এবং সাধারণ মানুষের টাকা কিভাবে ঝুঁকির মুখে পড়ে তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। থিওরিটিক্যালি এখানে একটি জিনিস পরিষ্কার, একটি দেশকে উন্নত করতে হলে ডেফিনেটলি আমাদের অনেক বড় বড় বিজনেসম্যানের প্রয়োজন রয়েছে। কারণ তারা দেশের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তারা দেশে পণ্য আমদানি করেন বা রপ্তানি করেন, যার মাধ্যমে সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। দেশের পণ্য বিদেশে রপ্তানি করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করেন, দেশের জিডিপি বাড়াতে সাহায্য করেন। সুতরাং একটি দেশকে সচল রাখার জন্য এ ধরনের বড় বড় বিজনেসম্যানের অবশ্যই প্রয়োজন রয়েছে। যখনই দেশে নতুন বাজেট তৈরি করা হয়, তখনই সরকারের ফোকাসে থাকে এই কর্পোরেট রাজ্যের দিকে। কিন্তু বন্ধুরা, যখন এই ব্যবস্থার মধ্যে ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজনতুষী পুঁজিবাদ ঢুকে যায়, তখনই ইকুয়েশনটা সম্পূর্ণ বদলে যায়। এখন একটি সিম্পল প্রশ্ন আপনার মনে জাগতে পারে, ক্রনিক ক্যাপিটালিজম বা স্বজনতুষী এই পুঁজিবাদটা আসলে কি? সহজ ভাষায় বলতে গেলে, দেশের সরকারের মধ্যে বা সরকার ব্যবস্থায় যারা বসে রয়েছেন, তাদের সাথে দেশের সাধারণ ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ীদের মধ্যে যে গোপন আঘাত হয়ে থাকে, তাকেই ক্রনিক ক্যাপিটালিজম বলা হয়। মূলত এ সকল ব্যবসায়ীরা সরকারকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকেন, এবং এর বিনিময়ে সরকার সেই সকল ব্যবসায়ীদেরকে বিভিন্ন ব্যবসার লাইসেন্স, ব্যাংকের লোন এবং বিভিন্ন মামলা থেকে খারিজ করে থাকেন, যা আমরা বলতে পারি সরকার সেই সকল ব্যবসায়ীদেরকে বিশেষ সুবিধা বা স্পেশাল প্রিভিলেজ দিয়ে থাকে। এই বসুন্ধরা গ্রুপ মিডিয়া সেক্টরে চারিদিকে গিয়েছে। হাত আছে। দে হ্যাভ পলিটিশিয়ান, দে হ্যাভ মিডিয়া, দে হ্যাভ সিকিউরিটি ফোর্সেস, এভরিথিং দে হ্যাভ। বসুন্ধরা যে গ্রুপটা ইজ লাইক দ্যাট বাংলাদেশ স্টেটের ভিতরে আরেকটা স্টেট। বসুন্ধরা গ্রুপ সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না থেকেও দশকের পর দশক ধরে বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী ছিল। ক্ষমতায় যে দলই আসুক না কেন, দিল্লির ডেস্কে থাকা লবিস্টদের মতো সবসময় তারা তাদের ক্ষমতাকে একটি সার্কেলের মধ্যে ক্লোজ করে রেখেছেন। এখন প্রশ্ন হচ্ছে কেন? এর পিছনে তিনটি কারণ রয়েছে। এই তিনটি কারণের একটি হচ্ছে টাকা, অন্যটি হচ্ছে মিডিয়া এবং তৃতীয়টি হচ্ছে বিশাল অঙ্কের বিশাল ল্যান্ড ব্যাংক। দুর্নীতি, খাতিয়ান, ঋণ জালিয়াতি ও মানি লন্ডারিং, যার মাধ্যমে প্রতিনিয়তই তারা তাদের ক্ষমতা ধরে রেখেছেন, তারা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে আরো উন্নত করেছেন। দেশের সাধারণ মানুষের টাকা সবসময় ঝুঁকির মধ্যেই ফেলে রেখেছেন এ সকল ব্যবসায়ীরা। কিন্তু বন্ধুরা, 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কর্পোরেট সাম্রাজ্যের দোষ নামে পড়ে। দুর্নীতি দমন কমিশন, দুর্যোগ এবং সিআইডি যখন ফাইলগুলো খোলা শুরু করে, তখন যে তথ্যগুলো সামনে এলো তা সাধারণ মানুষের চোখ খুলে তোলার জন্য যথেষ্ট। শুধু একদম ডেটা ধরে এখানে 4টি বড় পয়েন্ট বুঝে নেই, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন এই কর্পোরেট সাম্রাজ্য আমাদের দেশের মধ্যে কি পরিমাণ ক্ষতি সাধন করেছে। আপনি আপনার মতো সাধারণ মানুষের কি পরিমাণ ক্ষতি সাধন করেছেন এই কর্পোরেট সাম্রাজ্য, এই বসুন্ধরা নামের গ্রুপটি। প্রথম পয়েন্টটি আমরা তুলে ধরবো মিলিয়ন টাকার লোন জালিয়াতি। দুদক এসিসি এর তদন্ত অনুযায়ী আহমেদ আকবর সুবহান এবং তার পরিবারের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এনবিএল এর নিয়ম বহির্ভূতভাবে 13.25 বিলিয়ন টাকা, যা হচ্ছে 1325 কোটি টাকা ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলা হয়েছে। পর্যাপ্ত জামানত বা ক্যাটারাল ছাড়াই ব্যাংকিং নিয়ম সম্পূর্ণ লঙ্ঘন করে এই বিশাল ফান্ড নিজেদের বিভিন্ন কোম্পানিতে ট্রান্সফার করা হয়েছিল। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা তুলে ধরবো তা হচ্ছে সিআইডি তদন্ত এবং জমি দখল। ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি তদন্তে আরো ভয়ঙ্কর দাবি করা হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকার বড় একটি অংশ নাকি রাউজকের অনুমতি ছাড়া বাওয়াল রাজ এসেস্টের জমি এবং সরকারি খাল, নদী ও জলাশয় ভরাট করে দখল করা হয়েছে, যার আনুমানিক মূল্য হবে 1.5 লাখ কোটি টাকার মতো। তৃতীয় পয়েন্টটি হচ্ছে মানি লন্ডারিং এবং অফশোর সম্পত্তি। তদন্তকারীদের দাবি, ব্যাংক থেকে নেওয়া ঋণের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের কোনো অনুমতি ছাড়াই হুন্ডি এবং বিভিন্ন অবৈধ চ্যানেলে বিদেশে পাচার বা মানি লন্ডারিং করা হয়েছে। অর্থাৎ আমার আপনার টাকা, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ যারা কিনা ব্যাংকের মধ্যে আমানত হিসেবে টাকা রেখেছেন, সেই টাকা বাংলাদেশ ব্যাংক থেকে তারা ঋণ হিসাবে নিয়েছেন এবং বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া সে টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। শুধু তাই নয়, আদালতের নথিতে দেখা গেছে এই পরিবারের সদস্যরা সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইউকে, ইউএ, সাইপ্রাস এবং
নেভিসের মতো দেশে বিপুল সম্পত্তি কিনেছেন এবং এবং অনেকে সেখানকার নাগরিকত্ব বা গোল্ডেন ভিসাও নিয়েছেন। চতুর্থ পয়েন্ট, অ্যাকাউন্ট ফ্রিজ এবং গ্রেফতারি পরোয়ানা। পরিস্থিতি এতটাই সিরিয়াস যে ঢাকার আদালতে ইতিমধ্যে আহমেদ আকবর সুবহান ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট, বিপুল পরিমাণ শেয়ার এবং শত জমি জব্দের নির্দেশ দিয়েছে। এমনকি চেক ডিজোনার ও অন্যান্য মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখানে একটি ইন্টারেস্টিং প্রশ্ন আসে, এতদিন ধরে এই বিষয়গুলো কিভাবে তামাশাপা দেওয়া হলো? বন্ধুরা, এর পেছনে রয়েছে মিডিয়া ক্যাপচার থিওরি। যখন একটা দেশের সবচেয়ে বড় বড় সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলো কোনো একটি নির্দিষ্ট কর্পোরেটের গ্রুপের মালিকানায় থাকে, তারা স্বাভাবিকভাবে নিজেদের অপরাধগুলো কখনো প্রচার করে না। উল্টো তাদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলে তখনই তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকার মানহানি মামলা তুলে দেন, যা আমরা বসুন্ধরা ক্ষেত্রে দেখতে পারি। বসুন্ধরা বিরুদ্ধে যখন অন্যান্য ব্যবসায়ী এবং সমালোচকরা তাদের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, তখনই তাদের বিরুদ্ধে 1,000 কোটি টাকার মানহানি মামলা দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, এই সম্পূর্ণ ঘটনার আসল শিক্ষা বা টেকওয়েটা কি? একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য এ ধরনের শিল্পপতি এবং ব্যবসায়ীর অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু সেই সকল ব্যবসায়ীরা যখন দেশের ব্যাংকিং সিস্টেমকে নিজেদের পিগি ব্যাংকে পরিণত করেন এবং দেশের আইনকে পকেটে ফুলে ফেলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা বিদেশে পাচার করে বিলাসবহুল জীবন যাপন করেন, তখন তাকে আর ব্যবসা বলে না, এটাকে বলে কর্পোরেট ডাকাতি। পূর্বের বাংলাদেশের পরিস্থিতি আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এটাই প্রমাণ করে যে আইন সবার জন্য সমান হওয়া উচিত। যে কোনো কর্পোরেট হাউসই যেন একটি দেশের চেয়ে বড় বা শক্তিশালী হয়ে উঠতে না পারে। মেগা প্রজেক্ট বা মেগা ব্যবসা তখনই দেশের উপকারে আসবে যখন সেখানে স্বচ্ছতা থাকবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কর্পোরেট রাজত্বের অবসান ঘটিয়ে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মহামূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।